আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই চলে আসার কথা। আমরা আমাদের ক্লাস শুরু করে দেওয়ার দ্বারপ্রান্তে আছি। একটু লাইভটা আমরা শেয়ার দিয়ে তারপরে ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করে দিচ্ছি। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবা সবাই। এবং আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। একটা গ্রুপে একটু শেয়ার করে দিই। কোথায় দেওয়া যায়? এক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ ক্লাস শুরু হবে। যারা আসছো তারা অল্প একটু ওয়েট করলে চলবে ইনশাআল্লাহ। আর 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করবো আশা করা যায়। তোমরাও যেহেতু কিছুদিন পরে আসলা, শেয়ার দিয়ে নাও। আজ প্রায় শেষের দিকে। ইনশাআল্লাহ। তাহলে আমরা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে শুরু করবো আজকের ক্লাসটা।
সাউন্ড থেকে সবগুলো ওকে আছে কিনা একটু জানিয়ে নিবা। এবং আমাদের যেটা মোটামুটি কথা ছিল, যদিও অ্যাক্সিডেন্ট করেছিলাম যে কারণে কিছুটা এলোমেলো হয়েছে বলা যায়, তারপরেও যতটুকু কথা ছিল আমাদের সেই জায়গা থেকে আমরা এখন শুরু করে দিচ্ছি যে আমাদের এই মাসের মধ্যে একটা টপিক শেষ করে ফেলবো। তো সেই পছন্দের টপিকটা হচ্ছে হাইড্রা। আমরা হাইড্রা শেষ করব, তার সাথে আমরা কিছু মিল রেখে মিল সম্পন্ন কিছু পড়াও একই সাথে পড়ে ফেলবো ইনশাআল্লাহ। হাইড্রার সাথে মিল রেখে প্রথম অধ্যায়ের সাথে কিছু মিল আছে, সেই মিলযুক্ত পড়াগুলোকে আমরা একই সাথে কমপ্লিট করার চেষ্টা করব। সাউন্ড ওকে আছে কিনা জানালে খুশি হব। ওকে, তাহলে আজকে আমরা যে টপিক দিয়ে শুরু করছি সবাই খেয়াল করো। নিডারিয়া, নিডারিয়া, ঠিক আছে? তো নিডারিয়া তোমাদের জুলজির একদম প্রথম অধ্যায়ে পড়বা এটা। তাহলে আমরা একই সাথে আজকের ক্লাসে জুলজি ইস্ট চ্যাপ্টারের একটা টপিক পড়ব এবং একই সাথে আমরা জুলজির সেকেন্ড চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা পড়ব, যার নাম হচ্ছে হাইড্রা। হাইড্রা আমাদের আসলে মূল কথা হচ্ছে হাইড্রা। আমাদের মূল টপিকটা কিন্তু কি স্যার? হাইড্রা। আমরা মূলত হাইড্রা নিয়েই পড়ব। আচ্ছা, তো তোমরা সম্ভবত সবাই জানো যে প্রাণী জগতে মোট 33টা পর্ব রয়েছে, তার মধ্যে 9টিকে মেজর পর্ব এবং অবশিষ্ট 24টিকে মাইনর পর্ব বলা হয়। মেজর পর্ব কেন বলা হয়? কারণ হচ্ছে এই পর্বের প্রাণীদের প্রজাতির সংখ্যা 5000-এর বেশি, আর যারা মাইনর ওই সকল পর্বের মধ্যে প্রজাতির সংখ্যা 5000-এর চেয়ে কম। 5000-এর চেয়ে কম, ঠিক আছে স্যার? ওকে, তাহলে আমরা যে শব্দ থেকে শুরু করছি, হাইড্রা আমরা পড়ব। তবে হাইড্রাটা কোন পর্বের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত। হাইড্রা নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত। নিডারিয়া নিয়ে অল্প পড়তে হবে জুলজি প্রথম অধ্যায়ে, হাইড্রা নিয়ে পুরোপুরি পড়তে হবে জুলজি সেকেন্ড চ্যাপ্টারের প্রথম অংশে। জুলজি সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের জুলজি বইয়ের সবচেয়ে বড় অধ্যায়। সেখানে 3টা বিষয় নিয়ে পড়তে হয়, হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছ। অধ্যায়ের নাম হচ্ছে প্রাণীর পরিচিতি। প্রাণীর পরিচিতি। আমি অধ্যায়েও যাব, পাশাপাশি নিডারিয়াটাও বোঝাবো। ওকে, তো উচ্চারণটা কি দেখো, সি থাকছে না, NIDA নিডারিয়া। তবে এটা মূলত 2টা শব্দ থেকে আসছে। হ্যাঁ, 2টা শব্দ থেকে আসছে। নিডা বা নাইডস শব্দটার অর্থ হচ্ছে বিছুটি পাতা। নাইডস শব্দের অর্থটা হচ্ছে বিছুটি পাতা। বিছুটি পাতা। এবং এরিয়া শব্দের অর্থ হচ্ছে ধারণ করা বা বহন করা। ধারণ করা বা বহন করা। তাহলে আমি তোমাদেরকে বিষয়টা সুন্দর করে ব্যাখ্যা করে দেখো। প্রাণী জগতের যে সকল পর্বের প্রাণীদের দেহে কিছুটা বিষাক্ত পদার্থ আছে। আসলে কেন এটার নাম নিডারিয়া হলো, তার কারণটা হচ্ছে এই পর্বের যে প্রাণীগুলো, 2টা প্রাণীর কথা বলি, একটা হাইড্রা আর একটা জেলিফিশ। জেলিফিশটা তোমরা যারা কক্সবাজারে গেছো বা সমুদ্র পাড়ে অনেকেই দেখেছো, কমন একটা জিনিস, আমি দেখাবো, সমস্যা নাই। তো সেই যে জেলিফিশ, এই জেলিফিশের মধ্যে একটা জেলিফিশ আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি,
চিরোনিক্স ফ্লিক্কারি, চিরোনিক্স ফ্লিক্কারি এই জেলিফিশটা যদি মানুষ স্পর্শ করে খালি হাতে, তো এই জেলিফিশের গায়ে এত পরিমাণে বিষাক্ত পদার্থ আছে 60 জন মানুষের মৃত্যুর কারণ হতে পারে এটা। কারণ একটা জেলিফিশ 60টা মানুষকে মেরে ফেলতে পারে যদি তাকে স্পর্শ করে। জেলিফিশ কিন্তু উড়ে এসে তোমার গায়ে আসবে না। তাহলে যে সমুদ্রবর্তী অঞ্চলগুলোতে এই চিরোনিক্স ফ্লিক্কারি জেলিফিশটা পাওয়া যায় সেই অঞ্চলে তোমার নামার আগে অবশ্যই হাতে পায়ে যথেষ্ট প্রোটেকশন নিয়ে তারপরে নামতে হবে। ক্লিয়ার সবাই? তাহলে এই যে এই পর্বের প্রাণীদেরকে আবার হাইড্রার দেহের মধ্যে একটা হিপনোটক্সিন নামক একটা উপাদান থাকে যেটা শিকারীকে ধরার জন্য সে ব্যবহার করছে। হ্যাঁ, তার মানে তাদের দেহে কিছুটা চুলকানি জাতীয় বা কিছু একটা উপাদান আছে। এই কারণেই এই পর্বের নামটা দেওয়া হয়েছে নিডারিয়া। যদিও পর্বটা খুব একটা উন্নত পর্ব না, তারপরেও এটাকে নিয়ে আমাদের করতে হচ্ছে। নেটে কি প্রবলেম করছে স্যার? নেট প্রবলেম কিনা আমাকে একটু জানাও তো কমেন্টে, নেট প্রবলেম করছে কিনা। আমার কাছে মনে হচ্ছে মাঝে মধ্যে নেট প্রবলেম করছে, এই জন্যই জিজ্ঞেস করা। তোমরা যদি একটু জানাও যে নেট প্রবলেমটা করছে কিনা। নাফিস কমেন্ট দেখতে পাচ্ছি না। ওকে, আচ্ছা তাহলে আমরা এবার নোট করা শুরু করি। হ্যাঁ, আমরা নোট করা শুরু করি, পরে আমরা সবকিছু বলবো। তাহলে মনে রাখো নিডারিয়া, এই নিডারিয়া পর্বের অপর নাম হচ্ছে ফ্লাওয়ার অফ সি বা সাগরের রত্ন ভান্ডার। তাহলে নিডারিয়া পর্বকে কি বলা হয় স্যার? এই নিডারিয়া পর্বের প্রাণীদেরকে বলা হয় সাগরের রত্ন ভান্ডার। নিডারিয়া পর্বের প্রাণীদেরকে বলা হয় সাগরের রত্ন ভান্ডার, সাগরের রত্ন ভান্ডার। অথবা অনেক সময় প্রশ্ন করতে পারে কোন পর্বের প্রাণীদেরকে ফ্লাওয়ার অফ সি বলা হয়। ফ্লাওয়ার অফ সি, ফ্লাওয়ার অফ সি বলা হয়। ঠিক আছে স্যার, ফ্লাওয়ার অফ সি বলা হয়। বুঝতেছি না নেট প্রবলেম করতেছে নাকি, আমি একটু সার্চ দিয়ে আসি। ওয়ালাইকুম আসসালাম সিজান, হাম স্যার একটু একটু করতেছে। আচ্ছা ফাহিম, ওয়াইফাই আছে, আমি দাঁড়াও একটু চেষ্টা করি ফোনের ডাটা। আমি এবার করছি, ডাটা অন করছি। তোমার দেখো ডাটা অন করার পরে পরিস্থিতি একই রকম আছে কিনা আমাকে জানালেই চলবে। ওকে, এবার আমরা আসি পরবর্তী পয়েন্টে। সেই পরবর্তী পয়েন্টটা হচ্ছে যে এই পর্বে মনে রাখবা যে মাত্র 20টি প্রাণী হচ্ছে স্বাদু পানিতে বাস করে। এই পর্বে কি রে আজকে এরকম করতেছে কেন নেট? ডাটাতেও মনে হয় একই রকম ডিস্টার্ব নাকি? যদি একই রকম হয় কি করতাম? আচ্ছা, এরপরে আসো, এরপরের লাইনে মনে রাখবা তোমরা, সেটা হচ্ছে এই পরের লাইনে মনে রাখো সামুদ্রিক বল্লা। এরপরের লাইনে মনে রাখো একটু এলোমেলো হচ্ছে আজকে কেন জানি, সবগুলো তো ঠিক করেই রাখছিলাম। সামুদ্রিক বল্লা, বাংলাতে নামটা কি স্যার? সামুদ্রিক বল্লা। এই যে তোমরা বোর্ডের মধ্যে কিছু লেখা দেখছো, এগুলোকে দেখাবো বলেই প্রজেক্টরটা অন করে রাখছে, আর কিছু না। সামুদ্রিক বল্লা এর সায়েন্টিফিক নেমটা হচ্ছে চিরোনিক্স ফ্লিক্কারি। চিরোনিক্স, তাহলে এর সায়েন্টিফিক নেম হচ্ছে চিরোনিক্স ফ্লিক্কারি। চিরোনিক্স ফ্লিক্কারি।
FLECKERY। এই যে চিরোনিক্স ফ্লিপকারি সামুদ্রিক বল্লা, এই চিরোনিক্স ফ্লিপকারি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জেলিফিশ। চিরোনিক্স ফ্লিপকারি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জেলিফিশ। চিরোনিক্স ফ্লিপকারি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জেলিফিশ। সামুদ্রিক বল্লা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জেলিফিশ। যার কামড়ে তো না বলি, যা ৬৭ জন মানুষের মৃত্যুর কারণ হতে পারে। যা ৬৭ জন মানুষের মৃত্যুর কারণ হতে পারে। মৃত্যুর কারণ হতে পারে। তাহলে এটা কতজন মানুষের মৃত্যুর কারণ হতে পারে বলো? ৬৭ জন মানুষের মৃত্যুর কারণ হতে পারে। তাহলে আমি এখন তোমাদেরকে এই চিরোনিক্স ফ্লিপকারিটা দেখাই দিই। চিরোনিক্স ফ্লিপকারি আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তোমরা এখন বোর্ডে যে চিত্রটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে চিরোনিক্স ফ্লিপকারির চিত্র। সম্ভবত লেখার কারণে কতটুকু স্পষ্ট দেখছো জানি না, আমি আরও স্পষ্ট চিত্র দিই তোমাদের জন্য। এটাকে দেখতে পারো, বলতে পারো স্যার এটা হাতে ধরে রাখছে, আসলে এই জেলিফিশটা মারা গেছে, এই কারণেই তিনি হাতে ধরে রাখতে পারছেন। এই তাহলে এটা হচ্ছে এই চিরোনিক্স ফ্লিপকারি। হ্যাঁ, এই যে জেলিফিশটা দেখতেছো চিরোনিক্স ফ্লিপকারি, এবং এটা ৬৭ জন মানুষের মৃত্যুর কারণ হতে পারে। তার মানে এটাকে স্পর্শ করলে ৬০ থেকে ৭০ মতো মানুষ মারা যেতে পারে। এছাড়াও এদের মধ্যে আরেকটা জেলিফিশ আছে বলা যায়, বা এই পর্বের মধ্যে একটা প্রাণী আছে, জেলিফিশও বলবো না, এই প্রাণীটাকে তোমার সাগর পাখা বলা হয়। ঠিক আছে, তো ওটাও যেহেতু আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি, তাহলে আমি সাগর পাখাটাকে একটু দেখাই ফেলি তোমাদের। এটা সায়েন্টিফিক নেম হচ্ছে গর্গোনিয়া। গর্গোনিয়া, ঠিক আছে, গর্গোনিয়া। এই যে এই পর্বের মধ্যে অনেকে এগুলোকে কিন্তু তোমরা উদ্ভিদ চিন্তা করো, কিন্তু দেখো এটা প্রাণী একটা, এবং এই যে গর্গোনিয়া এটাকে সাগর পাখা বলা হয়। কি বলা হয় স্যার? সাগর পাখা। এই গর্গোনিয়াটাকে কিন্তু সাগর পাখা বলা হয়। সাগর পাখা মোটামুটি দেখতে পাচ্ছ আশা করি, সাগর পাখা বলা হয়। দেখো অনেকটা পাখার মতোই, সাগর পাখা। কাজেই এই জিনিসগুলো কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য বা অ্যাডমিশন চিন্তা করলে প্রচুর ইম্পর্টেন্ট। ক্লিয়ার সবাই? তাহলে আজকে এই দিকে আমরা আরেকটা জিনিস দেখাই ফেলি তোমাদেরকে, পরে আমি চিত্র এঁকে এঁকে সবগুলো পড়াবো। তাহলে আজকে আমাদের টপিকের মধ্যে আরেকটা বিষয় আমরা পড়াতে চাচ্ছি, যেটা গুরুত্বপূর্ণ বেশি, সেটা হচ্ছে হাইড্রা। তো হাইড্রা এঁকেও দেখানো যায়। তোমরা যে হাইড্রাটা করবা বেসিক্যালি সেটা হচ্ছে এটা, এই যে হাইড্রা। ক্লিয়ার স্যার? এই হাইড্রাটা আমরা পড়ব, এই হাইড্রাটা আমরা পড়ব, এবং এটাই আমাদের জন্য কার্যকরী হবে ইনশাল্লাহ। ঠিক আছে স্যার? তাহলে আপনাদেরকে আমি মোটামুটি সবগুলোই দেখানোর চেষ্টা করলাম। হাইড্রা এই দেখো কেমন, এটা অনেকটা কম বেশি আসতেছে, আরও সুন্দর করে দেখানো যায়। এই যে হাইড্রা, ওখানে লেখার কারণে দেখতে অসুবিধা হলো, আমি এখান থেকে দেখাচ্ছি। দেখো এই যে হাইড্রা, আরও স্পষ্ট হয়েছে। এই তাহলে আমরা এগুলোই দেখব। ক্লিয়ার স্যার? এগুলোই দেখবো আজকে। ওকে, এখন আমি চলে যাচ্ছি আমাদের ক্লাসের একদম মূল লেকচার পয়েন্টে। ওটা বন্ধ করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা এখন চলে যাব আমাদের ক্লাসের একদম মূল লেকচার পর্বে চলে যাচ্ছি আমরা। এই হাইড্রাটা আমরা করব, এই হাইড্রাটা আমরা করব, এবং এটাই আমাদের জন্য
তাহলে আমি যতটুকু লিখাইছিলাম তোমাদেরকে, এরপর থেকে আসো যে সামুদ্রিক বল্লা বা চিরনিক স্ফিক্কারি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জেলিফিশ, যা 67 জন মানুষের মৃত্যুর কারণ হতে পারে। তারপরে মনে রাখবা যে এই নিডারিয়াকে ট্রপিক্যাল রেইন ফরেস্টের সাথে তুলনা করা হয়। তাহলে পরের লাইনটা মনে রাখো, এদেরকে ট্রপিক্যাল রেইন ফরেস্টের সাথে তুলনা করা হয়। এদেরকে ট্রপিক্যাল রেইন ফরেস্টের সাথে তুলনা করা হয়। ট্রপিক্যাল রেইন ফরেস্টের সাথে তুলনা করা হয়। নিডারিয়া পর্বের প্রাণীদেরকে ট্রপিক্যাল রেইন ফরেস্টের সাথে তুলনা করা হয়। ঠিক আছে স্যার, এদেরকে ট্রপিক্যাল রেইন ফরেস্টের সাথে তুলনা করা হয়। যারা এখন আসছো তারা এখন থেকে কিন্তু এটা অ্যানসার করতে পারবা, সমস্যা নাই। এখন থেকে তোমরা নিয়মিত জয়েনে থাকো, বেশি একটা লিখানো হয় না, মূল পড়া এখন থেকে শুরু হচ্ছে, করতে পারো। ওকে, লাস্ট একটা লাইন, নিডারিয়ার মধ্যে লাস্ট যে তথ্যটা মনে রাখবা, নিডারিয়ার মধ্যে গর্গোনিয়া, নিডারিয়ার মধ্যে গর্গোনিয়া, এবং পুরো যদি আমরা প্রজাতি সহ বলি তাহলে এটা হচ্ছে ফ্লেবিলাম। গর্গোনিয়া ফ্লেবিলাম, FLABELLUM, গর্গোনিয়া ফ্লেবিলাম। তার নিডারিয়ার মধ্যে গর্গোনিয়া ফ্লেবিলামকে সাগর পাখা বা সমুদ্র পাখা বলা হয়। আমি কিন্তু এই চিত্রগুলো তোমাদেরকে দেখিয়ে ফেলেছি। তাহলে নিডারিয়ার মধ্যে গর্গোনিয়া ফ্লেবিলাম নামক প্রাণীটি সি ফ্যান বা সাগর পাখা বা সামুদ্রিক পাখা নামে পরিচিত। তাহলে দেখো, খুব একটা বেশি টপিক পড়াই নাই, মোটামুটি টপিক পড়াইছি, এবং এখানে বোঝার চাইতে মনে হয় মনে রাখাটাই একটু কঠিন হবে তোমাদের, কারণ এখানে তো যেহেতু এগুলো নাম ভিত্তিক পড়াশোনা, এখানে আহামরি খুব একটা বেশি বোঝানোর কিছু নাই। ওকে, তাহলে আমাদের এতটুকু কাজ শেষ হলো। এখন যে আমরা পরবর্তী পার্টে, এখন যাচ্ছি পরবর্তী পার্টে। পরবর্তী পার্টটা হচ্ছে স্যার নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যগুলো কি কি। এখন এতগুলো বৈশিষ্ট্য আমরা শিখব, তার আগে আমরা ছন্দ শিখি। তাহলে নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য মনে রাখবো আমরা একটা ছন্দ দিয়ে। নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য তোমরা মনে রাখার চেষ্টা করো ছন্দ দিয়ে। কি সেই ছন্দটা? ছন্দ হচ্ছে অন্তু। একটা ছেলে মনে করো, অন্তুর দোস্ত মেসি, হ্যাঁ, অন্তুর দোস্ত মেসি। যেহেতু একটা হাইটে কম, এজন্য মেসি কি করছে দেখো, নিডো পান করে। অন্তুর দোস্ত মেসি নিডো পান করে। কয়েকবার করে বলো সবাই, অন্তুর দোস্ত মেসি নিডো পান করে। 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 তো অন্তু দিয়ে কি মনে রাখবা? অন্ত বহিঃকোষীয় পরিপাক। অন্তুর দিয়ে মনে রাখবা অন্ত বহিঃকোষীয় পরিপাক। অন্ত বহিঃকোষীয় পরিপাক। অন্ত বহিঃকোষীয় পরিপাক। অন্তর দিয়ে মনে রাখবা অন্ত বহিঃকোষীয় পরিপাক। আর একটা মনে রাখবা অরীয় প্রতিসম। আর একটা কি মনে রাখবা স্যার? অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম বা প্রতিসম, অরীয় প্রতিসম। ক্লিয়ার স্যার? দোস্ত, দোস্ত দিয়ে মনে রাখবা দ্বিস্তরী।
দোস্ত দিয়ে মনে রাখবা দ্বি স্তরী, দ্বি স্তরী। আমি প্রত্যেকটা আবার ব্যাখ্যা করে দেব তোমাদেরকে। পড়াটা এমন ভাবে শিখবা যেটাতে তোমাকে কেউ আটকাইতে পারবে না, এভাবে শিখো। তাহলে অন্ত বহিঃকোষীয় পরিপাক, অরীয় প্রতিসম, দ্বিস্তরী। ময়গার দিয়ে যেটা মনে রাখবা যে এদের মধ্যে ময়গার দিয়ে 3টা পয়েন্ট দিচ্ছি তোমাদেরকে, তাহলে 1 2 গেল 3। এবার ময়গার দিয়ে আমরা কয়েকটা পয়েন্ট দিই, 4 5 6, 3টা পয়েন্ট দিই। ময়গার দিয়ে একটা মনে রাখবা মেডুসা, মেডুসা। ময়গার দিয়ে মনে রাখবা মেটাজেনেসিস, মেটাজেনেসিস, মেটাজেনেসিস। তাহলে মেডুসা, মেটাজেনেসিস এবং একই সাথে মনে রাখবা মেসোগ্লিয়া, 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 মেসোগ্লিয়া। মেডুসা, মেটাজেনেসিস, মেসোগ্লিয়া। দন্ত শয়রস্বীকার দিয়ে মনে রাখবা, দন্ত শয়রস্বীকার দিয়ে মনে রাখবা সিলেন্টেরন, সিলেন্টেরন, সিলেন্টেরন। দন্ত শয়রস্বীকার দিয়ে মনে রাখবা সিলেন্টেরন। এবং আরেকটা কথা একটু আগে বললাম যে এদেরকে বলা হয় কি সমুদ্রের ফুল, এদেরকে বলা হয় সমুদ্রের ফুল, সমুদ্রের ফুল। নিডো, এই নিডো দিয়ে মনে রাখবা নিডোসিল, নিডোসিল, নিডোসাইট, নিডোব্লাস্ট। দেখো এই শব্দগুলো তোমরা প্রায় অপরিচিত শব্দ, কাজেই টুকটাক বোরিং লাগতে পারে, স্বাভাবিক, কিন্তু তোমার এগুলো পড়তেই হবে, এটা মাথায় রাখলে চলবে। পরে আমি ভালোভাবে ব্যাখ্যা করে দেবো তোমাদের, কারো মানে ডিটেলসে যাব। আগে দেখ তোমার মূল পড়া কিন্তু এটাই, মূল পড়া এটা, কিন্তু আমি যদি শুধু এটা বলে চলে যাই তাহলে তোমাদের কাছে পুরো জিনিসটাই মুখস্থ মনে হবে। এই শব্দগুলো কোথা থেকে আসলো, কেন আসলো, অর্থ কি, সেগুলো ব্যাখ্যা করতে যে সময় লাগে, কিন্তু আসলে মূল পড়াই করবে। তুমি যখন একবার শিখে ফেলবে পুরোটা, তখন এই ছন্দ দিয়ে তুমি 4 এ 4 5 এ 5 এগুলো অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। এজন্য আবার বলতেছি তোমার মূল পড়া এটাই। পান, পান দিয়ে মনে রাখবা হচ্ছে পলিপ, প্রবাল এবং পরিপাক, পরিবহন নালী। তাহলে পান দিয়ে কি কি মনে রাখছো, পান দিয়ে মনে রাখবা পলিপ, পলিপ, প্রবাল এবং আরেকটা হচ্ছে পরিপাক, পরিবহন না। আর পরে র দিয়ে মনে রাখতে পারো রেইন ফরেস্ট, রেইন ফরেস্ট, রেইন ফরেস্ট। মোটামুটি এই কয়টা যদি লিখো তাহলে এগুলো নিয়ে তোমরা ঝামেলা কাজ করবে না, এগুলো মোটামুটি তোমরা পারবা, ঠিক আছে। ওকে স্যার, সবাই একটু দেখো যে এই শব্দগুলোর মধ্যে তোমাদের প্রায় ম্যাক্সিমাম প্রবলেম আছে আমি জানি, কিন্তু প্রবলেমটা আমি ক্যান্সেল করে দিচ্ছি তোমাদের জন্য। আগে তোমরা ছন্দটা তুলে যাও। তাহলে তুলতে সবাই উচ্চারণ করো, অন্তুর দোস্ত মেসি নিরোপান করে, অন্তুর দোস্ত মেসি নিরোপান করে। তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি, অন্তর, অন্ত বহিঃকোষীয় পরিপাক, অন্ত বহিঃকোষীয় পরিপাক, অরীয় প্রতিসম। যদি আমি কথাগুলো বলার চেষ্টা করি তোমাদের, তাহলে তোমরা একটু আগে ফোনে দেখেছো, আমি আবারও চিত্র এঁকে তোমাদেরকে একটু করে বোঝাচ্ছি। ধরো এটা একটা হাইড্রা, কেমন স্যার, এটা হচ্ছে একটা হাইড্রা, এই তার কোষিকাগুলো আছে এবং এই হাইড্রাটা কিন্তু একস্তরী না, এই হাইড্রাটা দ্বিস্তরী একটা প্রাণী।
দ্বিস্তরী প্রাণী। এবং এই যে স্তরগুলো তোমরা দেখতেছো, এই স্তরগুলো কিন্তু কোষ দ্বারা গঠিত। স্তরগুলো কি দিয়ে গঠিত স্যার? কোষ দ্বারা গঠিত। তাহলে এখানে তুমি চাইলে এই পয়েন্টটাতে করের ক দিয়ে মনে রাখতে পারো যে এরা হচ্ছে কোষ টিস্যু সংগঠন মাত্রার প্রাণী। কোষ টিস্যু সংগঠন মাত্রা, সংগঠন মাত্রা। তার মানে এদের দেহটা কি দিয়ে গঠিত হয়? এদের দেহ কোষ এবং টিস্যু দ্বারা গঠিত হয়েছে। এদের দেহের মধ্যে কোনো অঙ্গ তন্ত্র কিছু নাই, কোষ আছে এবং টিস্যু আছে। ক্লিয়ার? তাহলে প্রথমে বললাম দেখো যে এদের অন্ত এবং বহিঃকোষীয় পরিপাক দেখা যায়। তার মানে এদের এই ভেতরে যেটা আছে অন্তঃকোষ, সেগুলো এক ধরনের পরিপাক করে, যেগুলো বাইরের কোষগুলো আছে সেগুলো এক ধরনের পরিপাক করে। এই জন্য এদেরকে বলা হচ্ছে অন্ত বহিঃকোষীয় পরিপাক। অন্ত বহিঃকোষীয় পরিপাক। ঠিক আছে স্যার? সবাই একটু বুঝে নিও, ওয়েট করবা, কথা শুনবা, পরে চিন্তা করবা যে আমি বুঝলাম কিনা। তাহলে এদের দেহের যে দ্বিস্তরী দুইটা স্তর আছে, বাইরের স্তরটার নাম হচ্ছে কি স্যার? এপিডার্মিস, এবং ভেতরের স্তরটার নাম হচ্ছে এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস, যাই বলো। তো এই যে এপিডার্মিস এবং এন্ডোডার্মিস দুইটা স্তর থাকার কারণে এদেরকে বলা হয় দ্বিস্তরী। মনোযোগ দিও, এদের দুই স্তরের মধ্যেই পরিপাকটা হয়। এজন্য একটাকে বলা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, কোষের বাইরের পরিপাক, আর একটা অন্তঃকোষীয় পরিপাক। তাহলে এদের অন্ত এবং বহিঃকোষীয় দুই ধরনেরই পরিপাক দেখা যায়। ঠিক আছে স্যার? নাম্বার 3, এদের দেহকে যখন আমরা সমানভাবে কাটার চেষ্টা করব, মানে পিৎজার মতো, তখন এদের ব্যাসার্ধ বরাবর কাটতে হবে এদের। তাহলে অনেকগুলো ভাগে, তার মানে এরকম ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ বরাবর কাটলে এদেরকে আমরা বেশ কিছু টুকরায় ভাগ করতে পারবো। তো ব্যাসার্ধকে রেডিয়াল বা অরিও বলা হয়, আর প্রতিসাম্যতা যে কতবার সমান সমান ভাগে ভাগ করা যায়, এই কারণে এদেরকে বলা হচ্ছে প্রতিসাম্যতার ভিত্তিতে এরা হচ্ছে অরিও প্রতিসম প্রাণী। প্রতিসাম্যতার ভিত্তিতে এরা হচ্ছে অরিও প্রতিসম প্রাণী। তাহলে আমি তিনটা বর্ণনা করলাম, অন্তঃবহিঃকোষীয় পরিপাক কি, অরিও প্রতিসম কি, এবং এদেরকে কেন দ্বিস্তরী বলা হয়। এবার আসো মেডুসা এবং পলিপ। মেডুসা এবং পলিপ। তো মেডুসা এবং পলিপ এই বিষয়গুলো কোথা থেকে আসছে? নরমালি এগুলো হচ্ছে এক ধরনের তাদের দশা। মেডুসা এবং পলিপ হচ্ছে এক ধরনের দশা। তাহলে এই শব্দটা এখানে দেখো, একটা হচ্ছে মেডুসা আর একটা হচ্ছে পলিপ। এই দুইটার সাথে এই মেটাজেনেসিস শব্দটাকে খেয়াল করবা। মেটাজেনেসিস, মেটাজেনেসিস, মেটা মানে হচ্ছে মোটা বা মধ্য বলতে পারি আমরা, যেমন আমরা কোষ বিভাজনে পড়েছিলাম মেটাফেজ। মেটা মানে পরিবর্তনও বলতে পারো, আর জেনেসিস মানে তৈরি বা সৃষ্টির প্রক্রিয়া। তার মানে দুইটার মাঝখানে একটা তৈরি বা সৃষ্টির প্রক্রিয়া, অথবা পরিবর্তনশীল তৈরি বা সৃষ্টির প্রক্রিয়া। মেটাজেনেসিস, পরিবর্তনশীল তৈরি বা সৃষ্টির প্রক্রিয়া। তো এদের মধ্যে দেখো হাইড্রাও হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী, জেলিফিশও হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। কিন্তু জেলিফিশ চলাচল করতে পারছে, হাইড্রা চলাচল করতে পারছে না। একজন যৌন জনন করছে আর একজন অযৌন জনন করছে। তাই একই পর্বের প্রাণীর মধ্যে এই যে একটা পরিবর্তন সাধিত হচ্ছে, এই দশার মধ্যে হাইড্রার দেহে যে দশা, সেটাকে বলা হয় হচ্ছে পলিপ দশা। হাইড্রার দশাটাকে কি বলা হয় স্যার? পলিপ দশা। পলিপ, এই পলিপটা হচ্ছে একটা অযৌন জনন দশা বা অযৌন দশা মনে রাখতে পারো। অযৌন দশা ও নিশ্চল দশা। আর মেডুসাটা, এই যে মেডুসা, এই মেডুসাটা হচ্ছে যৌন এবং সচল দশা। যৌন সচল দশা। তার মানে এই নামগুলো দিন শেষে একটু মুখস্থ করতেই হচ্ছে আমাদের। তবে মজার বিষয় হচ্ছে যে তুমি মুখস্থ করছো কিন্তু বুঝে করছো। মানে আরেকজন জিজ্ঞেস করলো, আচ্ছা মেডুসা কেন হলো, কেন বললো, তাহলে বলবো যে এটা যৌন জনন করতে পারে, যৌন দশা এবং সচল দশা, এর জন্য নামটা দিয়েছে মেডুসা। আর এটা হচ্ছে অযৌন দশা এবং নিশ্চল দশা, এই জন্য। তাহলে হাইড্রার হচ্ছে পলিপটা দেখা যায়, আর জেলিফিশের দেখা যায় হচ্ছে মেডুসা। হাইড্রার পলিপ দশা দেখা যায়, জেলিফিশের দেখা যায় মেডুসা দশা। ক্লিয়ার স্যার সবাই? আচ্ছা, এরপরে মেসোগ্লিয়া। পরবর্তী পয়েন্ট কি পাচ্ছ দেখো, মেসোগ্লিয়া। মেসোগ্লিয়াটা কি? আমি বললাম যে এটা হচ্ছে তার বহিঃস্তর, এটা অন্তঃস্তর।
এই দুই স্তরের মাঝখানে কিছু অকোষীয় উপাদান থাকে, অকোষীয় কিছু উপাদান থাকে, একটু আঠালো টাইপের বলতে পারো। এই দুই স্তরের মাঝখানে কিছু অকোষীয় আঠালো জাতীয় উপাদান থাকে। তাহলে দুই স্তরের মাঝখানে এই কারণে নামটা হচ্ছে মেসো মাঝে, আর গ্লিয়া আসছে গ্লু থেকে আঠালো, কিন্তু এটা কিন্তু অকোষীয়, মনে রাখবা। তাহলে হাইড্রার অ্যাক্টোডার্ম এবং অ্যান্ডোডার্মের মাঝে অকোষীয় আঠালো যে উপাদান তার নামই হচ্ছে মেসোগ্লিয়া। ক্লিয়ার স্যার? বা নিডারিয়া পর্বের প্রাণীদের অ্যাক্টোডার্ম এবং অ্যান্ডোডার্মের মাঝে অকোষীয় আঠালো যে উপাদান তাকে বলা হয় মেসোগ্লিয়া। এরপরে সিলেন্টেরন, সিলেন্টেরন, সিল, COEL, বায়োলজির মধ্যে সিল, এই সিল মানে হচ্ছে সিল মানে গহ্বর, আর এন্টেরন মানে পরিপাককে বোঝায়। এন্টেরন মানে কি? পরিপাককে বোঝায়। তো এদের দেহের মধ্যে এই যে এইখানেই তাদের পরিপাক প্রক্রিয়াটা ঘটে থাকে। এজন্য এই গহ্বরটার নাম, এই যে ভেতরে ফাঁকা জায়গা গহ্বর, এটাকে বলা হয় সিলেন্টেরন। কি বলা হয় স্যার? সিলেন্টেরন। তাহলে কোন পর্বের প্রাণীদের মধ্যে সিলেন্টেরন পাওয়া যায়? তাহলে মনে রাখবা, নিডারিয়া পর্বের প্রাণীদের মধ্যে সিলেন্টেরন পাওয়া যায়, বা হাইড্রার দেহে সিলেন্টেরন পাওয়া যায়। এদের মধ্যে কিছু কিছু প্রাণীকে দেখতে ফুলের মতো, এজন্য এদেরকে সমুদ্রের ফুল বলা হয়, এটা ব্যাখ্যা লাগবে না। নিডোসিল, নিডোসাইট, নিডোব্লাস্ট, এগুলো একটু ব্যাখ্যা করি। নিডো মানে নিডারিয়া পর্বের, আর সিল মানে হচ্ছে গহ্বর। সিল মানে কি? গহ্বর। তাহলে এই যে নিডোসিল, এই নিডোসিলটা কোন পর্বের প্রাণীদের মধ্যে পাওয়া যায়? প্রশ্ন করতে পারে। তাহলে বলবা যে নিডোসিল পাওয়া যায় হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীদের মধ্যে। তুমি ব্যাখ্যা চাইলে এগুলো ব্যাখ্যা করতে পারছি, কিন্তু আমার মনে হয় ব্যাখ্যার দরকার নাই। নিডোসিল কোন পর্বের প্রাণীদের মধ্যে পাওয়া যায়? নিডারিয়া পর্বের প্রাণীদের। আর এগুলো অবশ্যই আমি হাইড্রাতে পড়াবো, সেখানে এগুলো সংজ্ঞা সহ লিখিত আকারে তোমাদেরকে দেওয়া হবে। কিন্তু আজকে তো আমি নিডারিয়ার সাথে হাইড্রাকে মিলিয়ে পড়াচ্ছি, এই কারণে এখন এত ব্যাখ্যার দরকার নেই। নিডোসাইট, যারা আমার স্টুডেন্ট তারা সবাই জানো সাইট মানে কোষ। তাহলে নিডারিয়া পর্বের প্রাণীদের যে পরিণত কোষটা আছে এটা নিডোসাইট, আর যখন সেটা অপরিণত অবস্থায় থাকে তখন তার নাম হচ্ছে নিডোব্লাস্ট। তাহলে নিডোব্লাস্ট, নিডোসাইট। নিডোব্লাস্টটা হচ্ছে অপরিণত বা প্রাথমিক, নিডোসাইটটা হচ্ছে পরিণত। শেষ। পান, পানের মধ্যে পলিপ বলে ফেলেছি, প্রবাল। তোমরা জানলে অবাক হবা, এই নিডারিয়া পর্বের প্রাণীরাই কিন্তু আমাদের বাংলাদেশের যে অন্যতম একটা দ্বীপ সেন্ট মার্টিন, এই দ্বীপটা এই পর্বের প্রাণীদের কারণেই গড়ে উঠেছে। কেন গড়ে উঠেছে ভালো করে বুঝো। হাইড্রা চলাচল করতে পারে না, হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই। ভালো করে বুঝো, মৃত্যু নাই এরকম না, স্বাভাবিক মৃত্যু নাই। তার মানে হাইড্রাকে তুমি যদি কেটে ফেলো, ও আবার ওখান থেকে বেঁচে উঠবে, এটাকে বলছে স্বাভাবিক মৃত্যু নাই, কিন্তু মৃত্যু আছে। তাহলে হাইড্রা যখন মারা যাচ্ছে, যেহেতু সে নিশ্চল টাইপের, তো ওই যে সেন্ট মার্টিনের আশপাশে প্রচুর স্বচ্ছ পানি, এখন দেখবে আবার স্বচ্ছ, কারণ এখন পর্যটক যেতে দিচ্ছে না, পরিবেশকে দূষিত করে তো আমরাই। ওরা যখন মারা যায় তখন তাদের দেহ থেকে সিমেন্ট ধর্মী একটা পদার্থ নিঃসৃত হয়। এই সিমেন্ট ধর্মী পদার্থগুলো জমতে জমতে যে প্রবাল পাথর বলা হয়, প্রবাল পাথর, কোরাল পাথর, ঠিক আছে, এই পাথরগুলো তৈরি হয়, এবং ওই পাথরগুলো জমাট বেঁধে বেঁধে এই সেন্ট মার্টিন দ্বীপটা গড়ে উঠেছে। এই জন্য সেন্ট মার্টিন দ্বীপকে আমরা কি বলি বলতো? প্রবাল দ্বীপ। নারিকেল, জিঞ্জিরা, প্রবাল দ্বীপ, এই যে নামগুলো ওখান থেকে আসছে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা, যে প্রবাল তৈরি করে কোন পর্বের প্রাণীরা? তাহলে অ্যান্সার হবে নিডারিয়া পর্বের প্রাণীরা। মনে থাকবে সবার, প্রবাল তৈরি করে নিডারিয়া পর্বের প্রাণীরা। পরিপাক পরিবহন নালী, পরিপাক পরিবহন নালী। তাহলে এদের দেহের মধ্যে কি আছে স্যার? পরিপাক পরিবহন একটা নালী আছে। আগেই বলেছি এদের দেহের টিস্যু নাই, টিস্যু আছে, অঙ্গ নাই, কিন্তু পরিপাক পরিবহন নালী আছে। এটা মনে রাখলে চলবে তোমাদের, যে পরিপাক পরিবহন নালী এদের দেহের মধ্যে বিদ্যমান। লাস্ট পয়েন্ট, রেইন ফরেস্ট। এইটা ব্যাখ্যার কোনো দরকার নাই, এদেরকে সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয়, সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয়। আর একটা এখানে আগে বলেছি যে এদের দেহ যেহেতু কোষ এবং টিস্যু দ্বারা গঠিত, এই জন্য এদেরকে বলা হয় কোষ টিস্যু সংগঠন মাত্রা। একটা জীব, একটা বিল্ডিং শুধু রড দিয়ে তৈরি হলো নাকি বাঁশ দিয়ে তৈরি হলো? তাহলে বাঁশ দিয়ে তৈরি হলে বাঁশ ইট সংগঠন মাত্রা, বুঝতে পারছো? এটা কোষ আর টিস্যু, এর সাথে কোনো অঙ্গ তৈরি হয়নি, কোনো তন্ত্র কিছু তৈরি হয় না, এই জন্য এদেরকে বলা হয় কোষ টিস্যু সংগঠন মাত্রা। তো তোমার পরীক্ষাতে কি আসবে? পরীক্ষাতে ধরো
এই যে হাইড্রার যেটা কমন হাইড্রা ভলগারিস, উদ্দীপকের মধ্যে লিখে দিল হাইড্রা ভলগারিস, উদ্দীপকের মধ্যে লিখে দিল চিরোনিক্স ফ্লিপকারি, উদ্দীপকের মধ্যে লিখে দিল গর্গনিয়া, ঠিক আছে, অরিওরিতা, জেলিফিশ, এই নামগুলো লিখে দিল, অথবা উদ্দীপকের চিত্র দিয়ে দিল একটা হাইড্রা চিত্র। তোমাকে বলবে যে উদ্দীপকের নমুনা ক কোন পর্বের অন্তর্ভুক্ত এবং কেন। কেন মানে কি, তোমাকে এই ব্যাখ্যাগুলো করতে হবে। তাহলে পরীক্ষাতে প্রশ্ন কিভাবে আসে একটু দেখো, খেয়াল করে, এর বাইরে আসবে না। আমি যে প্যাটার্নে বললাম প্রশ্ন, এর বাইরে আসবে না। তাহলে উদ্দীপকের জীবটি কোন পর্বের অন্তর্ভুক্ত। আবার এমনও করতে পারে এখানকার মধ্যে কোনো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে গুরুত্বপূর্ণ পয়েন্টটাকে উদ্দীপকে দিয়ে দিল, যে শিক্ষক ক্লাসে এমন এক ধরনের প্রাণী নিয়ে আলোচনা করলো যেই প্রাণীর মধ্যে পলিপ দশা বিদ্যমান, যেই পর্বের প্রাণীর মধ্যে মেডুসা দশা বিদ্যমান। শিক্ষকের আলোচিত প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য বর্ণনা করো, শিক্ষকের আলোচিত প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য বর্ণনা করো। কাজেই জুলজি প্রথম অধ্যায় যেমন সহজ তেমন কঠিনও আছে, তবে তুমি যদি ব্যাখ্যা সহ বুঝে বুঝে করতে পারো তাহলে আমার মনে হয় এটা যথেষ্ট পরিমাণে সহজ হবে তোমাদের জন্য, যথেষ্ট পরিমাণে সহজ হবে। তো সবাই, আমি অনেকক্ষণ ধরে ফোনের দিকে তাকাইনি বলতে পারো, আমি এখন একটু তোমাদের কমেন্টগুলো দেখব। যারা প্রথম থেকে ক্লাসগুলো করেছো কারো কি বুঝতে অসুবিধা হয়েছে কিনা, একটু যে কয়জন প্রথম থেকে ছিল তারা একটু আমাকে জানাও তো যে কোনো প্রবলেম হয়েছে কিনা। ক্লাস আপলোড হয়ে যাবে ইউটিউবে, সমস্যা নেই, কিন্তু তোমাদের প্রবলেম হয়েছে কিনা সেটা একটু জানাবা। আশা করি। আমি একটা বিষয় বলি, ধরো আমরা না হচ্ছে হাইপের পাগল, হ্যাঁ আমরা হাইপের পাগল, একটা বিষয় আমাদের বুঝতে হবে। হ্যাঁ, যেমন তুমি খেয়াল করে দেখো যে যখন ইসরায়েল গাজাবাসীর উপরে আক্রমণ করছিল, আমরা তখনও ফেসবুকে পোস্ট দিয়েছি। এখন ইরান আক্রমণ করতেছে, ইসরায়েলও করতেছে, ইসরায়েল আগে মানে কুকুর আগে কামড় দিয়েছে, এরা এখন ব্যাক করতেছে। তো আমরা আসলে কি এটা আমরা জানি না, এই না জানা করতে করতে আমরা জীবন পার করে ফেলতেছি। মানে একটু লজিক দিয়ে বুঝবা, আমরা কি করি, আমরা একটা স্রোতের সাথে গা ভাসাই দিই। আমি জাজমেন্টটা খুঁজে পাচ্ছি না যে আমি আসলে কি করতে চাচ্ছি, আমার লক্ষ্যটাকে, আমার এইমটাকে, আমি এই জিনিসটা ধরতে পারছি কিনা। তো যে কারণে আমি বললাম দেখো যে এই একটা ছন্দটা তোমাকে আমি মুখস্থ করাই দিব, বা কয়েকবার বলে জোর করে মুখস্থ করাই দিলাম, এবং তুমি পরীক্ষার খাতে এগুলো লিখে আসবা, 4-এ 4 পাবা। আমি আবার বলছি 4-এ 4 পাবা। কিন্তু তোমাকে যখন কোনো একটা শব্দ নিয়ে প্রশ্ন করা হবে তুমি কি বুঝলা, তখন দেখবো অনেকেই নাই। আমরা কিন্তু ওই পর্বের মধ্যে পড়ে যাচ্ছি আস্তে আস্তে। তো যারা, আমি অবশ্যই এটা 26কে বলতেছি না, 26 অলরেডি পড়ে ফেলেছে 1 বছর, 27 যারা প্রথম থেকে আসছো তুমি এভাবে পড়ে যাও। আমি কথা দিচ্ছি তোমার যে কলেজে আসুক না কেন, টিচার প্রশ্ন করার পর তোমাকে এসব টপিক থেকে কোনো একটা পয়েন্টকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ, কোনো একটা সিঙ্গেল পয়েন্ট নিয়ে আটকাইতে পারবে না। এবং তুমি যখন কোনো একটা পরীক্ষা শেষ করবে, আমি অনুরোধ করবো তুমি অ্যাটলিস্ট 5 থেকে 10টা কলেজের প্রশ্ন সলভ করবা। এই অধ্যায় থেকে দেখি তো, রাফি স্যার তো বলছিল এই অধ্যায় থেকে দেখি যে এই প্রশ্নটা আমি সলভ করতে পারি কিনা। নটরডেমের প্রশ্ন সলভ করো, ভিগারনেসের প্রশ্ন সলভ করো, রাজু উত্তরার প্রশ্ন সলভ করো, ঠিক আছে, চিটাগাং কলেজ সলভ করো, মহসিন কলেজ সলভ করো, সিটি কলেজ সলভ করো, ঠিক আছে, রাজশাহী কলেজ সলভ করো, খুলনা সলভ করো। তুমি দেখতেছো বাংলাদেশের কোন কোন জায়গাগুলো বা কোন কোন কলেজের স্টুডেন্টগুলো টপ করতেছে, ওই কলেজের প্রশ্নগুলো অ্যাটলিস্ট সলভ করো। কারণ তোমার ইন্টারটা চিটাগাং বোর্ড হলেও তুমি যখন অ্যাডমিশন দিবা তখন কিন্তু বোর্ড দিয়ে কোনো কাজ নাই, সারা বাংলাদেশে হচ্ছে তোমার প্রতিদ্বন্দ্বী। আর তুমি যদি বলো স্যার আমার অ্যাডমিশন টার্গেট নাই, তাহলে আমার তোমার এত বিস্তারিত জানারও কোনো দরকার নাই, তুমি শুধু ছন্দ পাও। এবং ওই প্যাটার্নে পড়াইলে অনেক স্টুডেন্ট খুশি হয়েছে, আরে কত সহজ। তো আশা করি ধরতে পেরেছো তোমরা। এই প্যাটার্নগুলো ফলো করো, নোটগুলো তুলে রাখো, ইনশাআল্লাহ তুমি এগিয়ে যাবা সামনের দিকে। আমরা যে টপিকটা করাইছি বইয়ের এই পেজটা ছবি গ্রুপে চলে যাবে আজকে। তাহলে আজকে আমরা নিডারিয়া পর্ব করলাম, আগামীকালকে থেকে আমরা হাইড্রা শুরু করব, এবং 30 তারিখের মধ্যে হাইড্রা কমপ্লিটলি নোট আকারে তোমাদের কাছে পৌঁছে যাবে। মানে আমি ক্লাস তো নিব, লিখে সব পড়াবো, পাশাপাশি ওই নোটটার ছবি তোমাদের কমেন্ট বক্সে, মানে আমার
লাইভের কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে কপিও করে নিতে পারবো পরবর্তীতে। একটা টপিক শেষ করে যারা এখনো শহরে আসো না, যারা শহরে আসছো, আগামীকালকে 11টায় ক্লাস রাখতেছি, তারা জয়েন করতে পারো চাইলে ক্লাসে অফলাইনে। আর যারা গ্রামে আছো তারা অনলাইনে এখানে করতে থাকো, পরবর্তীতে সকাল আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।